সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন স্ট্রাকচার অফ ম্যাটার নিয়ে আলোচনা করব। তো আজকের পার্ট ওয়ানে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বরে মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ কি, 2 নম্বরে আলোচনা করব অণু পরমাণু নিয়ে, এবং 3 নম্বরে আলোচনা করব প্রতীক ও সংকেত নিয়ে। তাহলে দেখা যাক মৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আসলে কি। মৌলিক পদার্থ কাকে বলে? তো মৌলিক পদার্থ হলো যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। অর্থাৎ যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, আর্গন, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। তো এখানে কিন্তু আমি দুটি মৌলিক পদার্থ উদাহরণের জন্য রেখেছি। যেমন এখানে ক্লোরিন আছে এবং আয়রন আছে। সো আয়রন এবং ক্লোরিন হলো একটি মৌলিক পদার্থ। এর মধ্যে এখানে তো আরো আছে নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, এগুলো কিন্তু মৌলিক পদার্থ। কারণ এই ক্লোরিনকে বা আয়রনকে যদি আমরা বিশ্লেষণ করি, তো এখান থেকে কিন্তু ক্লোরিনের অণু পাওয়া যাবে, আয়রন থেকে কিন্তু আয়রনের পরমাণু পাওয়া যাবে, কিন্তু এখান থেকে অন্য কোনো মৌল পদার্থ পাওয়া যাবে না। তো যে সকল পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। তো তারপরে আমরা দেখব যে এ পর্যন্ত 118টি মৌল বা মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যেগুলোকে আমরা পর্যায় সারণীতে দেখতে পাই। তো পর্যায় সারণীর মধ্যে 118টি মৌল আছে, প্রত্যেকেই হচ্ছে একটা মৌলিক পদার্থ। তো এদের মধ্যে 98টি সরাসরি প্রকৃতিতে পাওয়া যায়, বাকি আরো যে 20টি আছে সেই 20টি কৃত্রিমভাবে রসায়ন ঘরে প্রস্তুত করতে হয়। তারপর আমরা দেখব যৌগিক পদার্থ কাকে বলে। তো যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। যেমন এখানে আমি পানি রেখেছি এবং এখানে আমি লবণ বা সোডিয়াম ক্লোরাইড রেখেছি। যেমন পানির রাসায়নিক নাম হচ্ছে H2O, যেখানে হাইড্রোজেনের একটি পরমাণু এবং অক্সিজেনের একটি পরমাণু, অর্থাৎ দুটি পরমাণু বা দুটি মৌলিক পদার্থের সাহায্যে কিন্তু পানি গঠিত। এজন্য পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ। এজন্য বলা হয়েছে যে সকল পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে যৌগ বা যৌগিক পদার্থ বলে। এখানে আরো অনেক আছে, যেমন এখানে সোডিয়াম ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। কেননা লবণ কিন্তু দুটি পরমাণু নিয়ে গঠিত, একটি হচ্ছে সোডিয়াম, একটি হচ্ছে ক্লোরিন। হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু দুটি পরমাণু নিয়ে গঠিত, একটি হচ্ছে হাইড্রোজেন আর একটি হচ্ছে ক্লোরিন। তারপর আমরা যদি দেখি যে পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করা হলে পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণুর সংখ্যার অনুপাত পাওয়া যায় 2:1। যেমন এই যে এখানে হাইড্রোজেন আছে, সো হাইড্রোজেন কিন্তু এখানে দুটি পরমাণু আছে এবং অক্সিজেনের পরমাণু কিন্তু একটি আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে এক অণু অক্সিজেনের সাথে, অর্থাৎ একটি অক্সিজেনের সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু বিক্রিয়া করে। এজন্য আমরা বলতে পারি যে হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত হচ্ছে 2:1। এবং আমরা যদি লবণের ক্ষেত্রে হিসেব করি, তাহলে একটি সোডিয়ামের জন্য একটি ক্লোরিন, তাহলে তাদের রেশিও বা অনুপাত হবে 1:1, কারণ এখানে সোডিয়ামের পরমাণু সংখ্যা হচ্ছে 1, ক্লোরিনের পরমাণু সংখ্যা হচ্ছে 1। তো এই সকল পদার্থ হচ্ছে যৌগিক পদার্থ। আমি পূর্বেই বলেছি, যখন একটি যৌগ দুটি পরমাণু সমন্বয়ে গঠিত হয় বা দুটি মৌল বা মৌলিক পদার্থ নিয়ে গঠিত হয়, সে সকল মৌলকে বলা হয় যৌগিক পদার্থ। তো এখন আমি আলোচনা করব পরমাণু কি।
তো পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। তাহলে মনে রাখতে হবে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে। যেমন মৌলিক পদার্থগুলো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন এবং আয়রন। তো এই নাইট্রোজেন পদার্থের ক্ষুদ্র কণাটি হবে পরমাণু, অক্সিজেনের ক্ষুদ্রতম কণা হবে পরমাণু, আয়রনের ক্ষুদ্রতম কণা হবে পরমাণু। কেননা এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তো আমরা পূর্বেই দেখেছি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা বলি পরমাণু। তো এখানে নাইট্রোজেন দেয়া আছে, আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। তাহলে এই পরমাণুর মধ্যে এখানে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি ইলেকট্রন রয়েছে। তো এটি হচ্ছে একটি নাইট্রোজেনের পরমাণু ও ক্ষুদ্র কণা। ঠিক আমরা যদি রাদারফোর্ডের পরমাণু মডেলটি দেখি, রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণুকে এইভাবে দেখানো হয়েছে, আর বোর পরমাণুর মডেলে এভাবে দেখানো হয়েছে। তো তারপরে আমরা দেখতে পারি যে নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান আর অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকে। যেমন এটা হচ্ছে একটি নাইট্রোজেনের পরমাণু। তো নাইট্রোজেনের পরমাণু বা নাইট্রোজেনের ক্ষুদ্র কণার মধ্যে কিন্তু নাইট্রোজেনের যে সমস্ত গুণাগুণ, বৈশিষ্ট্য, ধর্ম তার পরমাণুর মধ্যেই কিন্তু নিহিত থাকে। ঠিক তেমনি অক্সিজেনের ক্ষুদ্র কণা বা পরমাণুর মধ্যে কিন্তু অক্সিজেনের সমগ্র ধর্ম বা বৈশিষ্ট্য বজায় থাকবে। এজন্য বলা হয়েছে যে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম এবং অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান থাকে। তো এই ছিল পরমাণু। তারপর আমরা দেখতে পারি অণু কি। অণু হলো 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তো 2 বা 2 এর অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। তো এখানে কিন্তু 2 বা 2 এর অধিক পরমাণু আছে। যেমন এখানে অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন নিয়ে একটি পানির অণু গঠিত হয়েছে, আবার এখানে একটি নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন পরমাণু নিয়ে অ্যামোনিয়া গঠিত হয়েছে। ঠিক একইভাবে কার্বন ডাইঅক্সাইড, মিথেন। সো কেননা এখানে কিন্তু 2 এর অধিক সংখ্যক পরমাণু যুক্ত আছে। তো এখানে আবার অক্সিজেন, হাইড্রোজেন, সালফার, ডাইঅক্সাইড এগুলো হচ্ছে অণুর সংখ্যা। তো যখন একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে মৌলের অণু বলে। যখন একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে মৌলের অণু বলে। যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন হচ্ছে একটি অণু, বা নাইট্রোজেনের অণু হচ্ছে N2 এবং হাইড্রোজেনের অণু হচ্ছে H2। তো এখানে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে যৌগে অণু বলে। এখানে বলা হয়েছে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে, যেমন কার্বন ডাইঅক্সাইড। তো এখানে কার্বনে অন্য একটি পরমাণু, অক্সিজেন একটি পরমাণু, তো দুটি ভিন্ন। তো দুটি ভিন্ন পরমাণু নিয়ে যেহেতু একটি যৌগ গঠিত হয়েছে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডটি হবে একটি অণু, তবে সেটি হবে যৌগের অণু। একইভাবে হাইড্রোজেন সাথে অক্সিজেনের যে যৌগটি, সেই যৌগটি হবে একটি যৌগের অণু, কারণ এখানে দুটি ভিন্ন মৌল নিয়ে কিন্তু বন্ধনটি গঠিত হয়েছে। তো এখানে আমরা আবারও বলছি যে এইগুলো হচ্ছে এক একটা অণু। তো এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে যৌগের অণু, কেননা এখানে তাদের পরমাণুগুলো ভিন্ন ভিন্ন। এখানে অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে 3টি হাইড্রোজেন,
কার্বনের সাথে 2টি অক্সিজেন, কার্বনের সাথে 4টি হাইড্রোজেন। এরা হচ্ছে প্রত্যেকই যৌগের অণু। তো এখন আমরা দেখব যে মৌলের প্রতীক বা সিম্বল অফ এলিমেন্টস। তো কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে? যেমন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। প্রথম বলা হয়েছে যে ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এখানে দেয়া আছে হাইড্রোজেন। তো এই যে হাইড্রোজেন দেয়া আছে, হাইড্রোজেনের প্রথম অক্ষরটি হচ্ছে এইচ। তো আমরা এইচটি বড় হাতে লিখে ফেলবো। এখানে কার্বনের ইংরেজি নামের প্রথম অক্ষর হলো সি, তো এর প্রতীক হবে বড় হাতের অক্ষর সি। এবং অক্সিজেনের প্রতীকের ক্ষেত্রে হবে অক্সিজেনের প্রথম অক্ষরটি হলো অ, তো আমরা অটি বড় হাতে লিখব। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ইংরেজি নামের প্রথম অক্ষর এবং এগুলো হলো মৌলের প্রতীক। তারপর যদি 2 বা 2 এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি 2 অক্ষরে লেখা হয়। যেমন এখানে আছে কার্বন এবং কোবাল্ট। তো এখানে কার্বনের ইংরেজি নামের প্রথম অক্ষর সি, কোবাল্টের প্রথম অক্ষর সি। তো একটি আমরা সি দিয়ে প্রকাশ করলাম, কিন্তু অপর যে মৌলটি আছে কোবাল্ট, তো সেটির ক্ষেত্রে কিন্তু সিও হবে, কারণ একই ইংরেজি নামের প্রথম একই অক্ষর দিয়ে কিন্তু দুটি মৌলকে প্রকাশ করা যায় না। তো যখন একই ইংরেজি নামের প্রথম অক্ষর থাকে মৌলের মধ্যে, তখন আমরা একটিকে সি দিয়ে প্রকাশ করব, বা তাহলে পরেরটিকে আমরা দুটি অক্ষর নিয়ে আমরা প্রকাশ করব। তো এখানে কার্বনের হলো সি, কোবাল্টের হলো সি ও ইত্যাদি। এবং কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি। কেননা আমরা যদি দেখি যে সোডিয়াম এস, সিলিকন এস, তারপর হচ্ছে সালফার, সিলভার, তো একই নামের কিন্তু অনেকগুলো অক্ষর থাকতে পারে, যেমন প্রথম অক্ষর প্রত্যেকেরই এস দিয়ে, তো তারা বিজ্ঞানীরা চিন্তা করলেন যে কিছু কিছু মৌলের ক্ষেত্রে ল্যাটিন নাম নেওয়াটা আবশ্যক। তো এ থেকে সোডিয়ামের ল্যাটিন নাম নেওয়া হয়েছে, যেমন সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম এবং তাকে প্রকাশ করা হয় Na দিয়ে। এবং পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কালিয়াম, কালিয়ামের কে দিয়ে প্রকাশ করা হয় পটাশিয়ামকে। আয়রন হচ্ছে এর ল্যাটিন নাম হচ্ছে ফেরাম এবং একে Fe দিয়ে প্রকাশ করা হয়। তো এই ছিল মৌলের প্রতীক। তারপর আমরা দেখব যে সংকেত কি বা কাকে বলে। মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বা আণবিক সংকেত বলে। যেমন হাইড্রোজেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। তো এখানে মনে রাখতে হবে যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে কিন্তু আণবিক সংকেত বা সংকেত বলে। যেমন হাইড্রোজেনের সংকেত হবে H2 এবং তারা যখন অণু গঠন করে তখন দুটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের মাধ্যমে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়। এবং সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে SO2 এবং নাইট্রোজেনের সংকেত হচ্ছে N2। এখানেও দুটি নাইট্রোজেন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে অণু গঠন করেছে। তো HCl সেটাও কিন্তু একটি সংকেত, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। তো মনে রাখতে হবে যে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে আণবিক সংকেত বলে।
তো আজকে এগুলো ছিল আলোচ্য বিষয়। পরবর্তী আমি পার্ট 2 নিয়ে আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।